হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা 3 নম্বর যে সেটটা রয়েছে বাংলার এবিটিএ টেস্ট পেপার 2025-এর সেটটা কিন্তু পুরোটাই মানে এমসিকিউ এবং এসএকিউ যা যা প্রশ্ন রয়েছে সমস্তটা কিন্তু আলোচনা করব। প্রথমে বলে দিই এর পেজ নম্বর। এই সেটের পেজ নম্বর রয়েছে কিন্তু 89। এই পেজটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখবো আমাদের এসিকিউ যে এমসিকিউ যেগুলো রয়েছে 3 নম্বর সেটে এমসিকিউ প্রশ্ন আমাদের কিন্তু 17টা করতে হবে। তারপরে আমাদের ভিএসএকিউ মানে এসএকিউ এর যে প্রশ্নগুলো একটু ডিসক্রাইব করে লিখতে হয় সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর এরকম ভিডিও চাই কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। চলো আজকের ভিডিও তাহলে শুরু করে দিই। প্রথমে যেটা রয়েছে আমাদের এমসিকিউ প্রশ্নে, দেখো ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। তো এখানে যে কথাটা ছড়িয়ে পড়ে সেটা কি ছিল? সেই জ্ঞানচক্ষু গল্পে কারেকশন যে করেছিল সেই কারেকশনের কথাটা কিন্তু ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন বলেছে, লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটিকে গিরিশ মহাপাত্র। নদের চাঁদ নদীকে দেখেনি 5 দিন। কতদিন দেখেনি? 5 দিন। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটা কি ছিল? ক্ষমা করো। ঠিক আছে। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? তারা ছিল শান্ত হলুদ দেবতারা। ঠিক আছে, শান্ত হলুদ দেবতারা। সমুদ্র নিপতির শ্রোতা হলেন পদ্মা। লেখকেরা অনবরত তা দিয়ে লিখে চলেছিল। লেখকেরা যা দিয়ে লিখে চলেছিল তা হলো কিবোর্ড। ঠিক আছে, কিবোর্ড। অপশন ঘ। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে তারও বলতে বোঝানো হয়েছে শরৎচন্দ্রকে। নেক্সট প্রশ্ন, 9-এর দাগে প্রশ্ন রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি কবে গঠিত হয়? 1936 সালে। 1936 সালে মানে ঘ। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এখানে চিহ্নিত পদটা কোন কারক? এখানে দেখো তপনের, তোমরা অনেকেই করবে যেটা সেটা কর্তৃকারক না। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। ঠিক আছে, তো এখানে এই ক্রিয়াপদের সঙ্গে কিন্তু এখানের প্রত্যক্ষ কোনো সম্পর্ক কিন্তু নেই। এটা একটা অকারক। ঠিক আছে, তো অকারক কি হয়? এটা হচ্ছে সম্বন্ধ পদ, কারণ এখানে এর বিভক্তি রয়েছে। এর বিভক্তি র বা এর বিভক্তি হলে কি হয়? সম্বন্ধ পদ হয়, সম্বন্ধ পদ। আর যখন সম্বোধন পদ হবে, যখন সম্বোধন পদ হবে তখন কি হয়? তখন হয় কাউকে ডাকা হয়। ঠিক আছে, কাউকে আহ্বান জানানো বা ডাকা হয়। যেমন যদি উদাহরণ দিই ধরো ওহে। ঠিক আছে, ওহে। তারপরে ধরো ওরে ভাই। ঠিক আছে, ওরে ভাই। ও দিদি। ঠিক আছে, ও দিদি। এইগুলো কিন্তু আমি হয়তো ঘিরে দিয়েছি, তোমরা তো দেখতে পাচ্ছ না, ঠিক আছে, কিন্তু আমি বলে দিলাম, একটু শুনে নাও। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্বোধন পদ। এই পদের সঙ্গে কিন্তু ক্রিয়াপদের কোনো সম্পর্ক, সরাসরি কোনো সম্পর্ক থাকে না। বোঝা গেল? তো এটা হচ্ছে এক ধরনের অকারক। চলো নেক্সট। রাজায় রাজায় যুদ্ধ হয়। এখানে রাজায় রাজায় কি, এটা একটু এর আগে বোধহয় স্কুলে আমি পড়িয়ে পড়িয়ে এসেছি। এটা হচ্ছে ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদরা মানে রামদাস কি কারক? রামের দাস তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ, তাহলে কি হবে? অপশন খ হবে সঠিক উত্তর। দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় কি? দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় উভয় পদ। সেই যে কবিতা আমি শিখিয়েছিলাম, মনে আছে তো সবার? কবিতাটা মনে আছে তো? দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দিতকে গাই পরপদের গান। পরের লাইনগুলো যারা জানো তারা লিখে জানাবে। ঠিক আছে, চলো। ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। এটা কি দেখো? ছেলেটি বুদ্ধিমান, এরপরে বলেছে কিন্তু একটা সংযোজক অব্যয় চলে এসেছে। আবার বলছে যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ, মানে আমরা দেখতে পাচ্ছি আবার যে জটিল বাক্যের যে সাপেক্ষ পদ সেগুলোও কিন্তু এখানে রয়েছে। অতএব এটা কিন্তু যৌগিক বাক্য প্লাস জটিল বাক্য, তাহলে কি হচ্ছে? এটা মিশ্র বাক্যের উদাহরণ। ঠিক আছে, নেক্সট। কি মর্মান্তিক দৃশ্য? এক্সক্লেমেটরি মার্ক রয়েছে, তো এটাকে আমরা কি করতে পারি? বিস্ময়সূচক বাক্য। তিনি, আচ্ছা, তাকে টিকিট কিনতে হয়নি। এখানে কর্তৃপক্ষের রূপ, তিনি টিকিট কেনেননি। ঠিক আছে, তিনি টিকিট কেনেননি। নেক্সট, ঘন্টা বাজে। এক্ষুনি আগের মানে প্রতিটা সেটেই মনে হয় এই প্রশ্নটা রয়েছে। এটা হচ্ছে কর্ম কর্তৃপক্ষের উদাহরণ। এরপরে আসবো আমরা যে যে পরবর্তী যে প্রশ্নগুলো, মানে এসিকিউ যে প্রশ্ন। দেখো এখানে 19টা প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে লিখতে হবে। প্রথমে বলে নিই যে দেখো 20টা শব্দের মধ্যে লিখতে হবে। কেউ ইতিহাস লেখার চেষ্টা করবে না, টু দা পয়েন্টে। যেটুকু না লিখলেই নয় সেইটুকু প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখবে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এখানে কোন ঘটনাটা অলৌকিক ঘটনাটা কি সেটা জানতে চেয়েছে। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেই গল্প হাজার হাজার পাঠকে পড়বে। এটা তপনের কাছে ছিল একটা অলৌকিক ঘটনা। ঠিক আছে, নেক্সট। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল?
8 টাকা 10 আনা। ঠিক আছে, 8 টাকা 10 আনা। অপূর্ব রাজি হইয়াছিল কোন কথায়? রামদাসের স্ত্রী নিজের হাতে মিষ্টান্ন তৈরি করে তাকে খাওয়াবেন এটুকু তিনি অনুরোধ জানিয়েছিলেন। তো এই অনুরোধে বা এই প্রস্তাবে অপূর্ব রাজি হইয়াছিল। নেক্সট, এটা 3-এর প্রশ্ন। এবার 4-এর প্রশ্ন কি রয়েছে দেখে নিই। নদীকে এভাবে ভালোবাসবার একটা কৈফিয়ত নদের চাল দিতে পারে। কৈফিয়তটা কি? কারণ নদীর সাথে মানে একদম ছোট্টবেলা থেকে, তার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তিনি কিন্তু নদীর তারে তার জন্ম, নদীর সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। তো সেই সম্পর্কে কি হচ্ছে, তাদের যে দৈনিক বা প্রাত্যহিক একটা কিন্তু নদের চাঁদের সঙ্গে নদীর একটা প্রাত্যহিক সম্পর্ক গড়ে উঠেছিল। এটাকেই নদীর সঙ্গে আজন্ম যে এই সংযোগ, এটা যে তার নদীকে ভালোবাসারই একটা ছিল কৈফিয়ত। নেক্সট, ইসাবের মেজাজ চড়ে গেল কেন? কারণ কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া কুস্তি লড়ার জন্য মাঠে ডেকে আনে এবং তাকে ঠেলে ফেলে দেয়। ঠিক আছে, মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এতে কি হচ্ছে? বন্ধুর অসম্মান হয়েছে। এটা ভেবে কিন্তু অসম্মান হচ্ছে দেখে ইসাবের মেজাজ কিন্তু গিয়েছিল চড়ে। ঠিক আছে, চলো নেক্সট। এগুলো ছিল গল্প থেকে। এরপর আসছি কবিতা থেকে। কবিতা থেকে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে দেখো। সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে সপ্ত সিন্ধুর তীরে আন্দামানে, যেটাকে আমরা সেলুলোজ জেল মানে যেটা সব থেকে বড় জেল বলে আমরা জানি, কারাগার। ফটক, ফটক মানে হচ্ছে সদর দরজা বা প্রবেশদ্বার যেটা। ঠিক আছে, এবং অন্তর্নিহিত অর্থ মানে এর ভেতরের যে একটা আভ্যন্তরীণ অর্থ, এটি অত্যাচারী সাম্রাজ্যবাদী শক্তির কঠিন প্রবেশদ্বারকে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, সিংহদ্বারের সিংহদ্বার বলতে এটা বোঝানো হয়েছে। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? বুলেট তাড়ান। হাত নাড়িয়ে বুলেট তাড়ান। পরের প্রশ্ন দেখো, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষকাল শব্দের অর্থ, প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, কাল মানে সময় বা সন্ধ্যা কাল আমরা লিখতে পারি। তারপর যুদ্ধ হলো। যুদ্ধ কিভাবে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। ঠিক আছে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিরচুম্বু অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে অম্বুরাশি সুতা বলতে কিন্তু দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে, যিনি ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে বা ইন্দ্রজিৎ যেখানে ছিলেন সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের যে কবিতা, তার উত্তর, এসিকিউ প্রশ্নের উত্তর। এরপরে আসবো তোমাদের যে প্রবন্ধ রয়েছে, দুটো প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। দেখি কি প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একমাত্র একজন, তিনি কে? তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল। কি কথা চালু ছিল? কালি নেই কলম নেই বলে আমি মুনশি। ঠিক আছে, কালি নেই কলম নেই বলে আমি মুনশি। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার? এটা ছিল কালিদাসের উক্তি। ঠিক আছে, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এখানে কোন দোষের কথা বলা হয়েছে? এখানে বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতির প্রয়োজন বা যেটা দরকার আবশ্যক, তা অনেক লেখক এখনো পর্যন্ত আয়ত্ত মানে নিজের করে উঠতে পারেনি, মানে একদম সেই জিনিসটাকে বুঝিয়ে উঠতে পারেননি। ঠিক আছে, তাই বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হয়নি। এরপরে আসবো পরবর্তী যে অংশ রয়েছে সেটা ব্যাকরণ থেকে। ব্যাকরণ থেকে কিন্তু 8 নম্বরে টোটাল প্রশ্ন থাকে, এসএকিউ প্রশ্ন, আর এমসিকিউ থাকে প্রায় 7-এর মতো। ঠিক আছে, টোটাল কিন্তু আমাদের 15 নাম্বার থাকে ব্যাকরণ। খুব ভালো করে এই জায়গাটা প্র্যাকটিস করতে হবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি একটাই কথা বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। স্ক্রিনশট নিয়ে কোনো লাভ হবে না, তুমি কোনো কিছু লাভ করতে পারবে না। কিন্তু যদি তুমি এই জিনিসটা বোঝো তাহলে তুমি, আশা করবো তুমি অনেকটা শিখতে পারবে। ঠিক আছে, তো চলে আসছি প্রশ্নে। সমধাতুজ কর্ম কাকে বলে? তো কর্ম ক্রিয়া যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই কর্মটাকে আমরা বলি সমধাতুজ কর্ম। একটা উদাহরণ দিন। একটা উদাহরণ আমি যদি বলি যে মেয়েটি কি খেলাই না খেললো বা মেয়েটি কি নাচি না নাচলো। ঠিক আছে, যে নাচ ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্ম দুটো কিন্তু একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। বোঝা গেল? এটা হচ্ছে সমধাতুজ কর্মের উদাহরণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে, সম্বন্ধপদ কারক নয় কেন? কারণ ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধপদ কারক নয়, এটা অকারক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসছে 3-এর দাগে। বহুব্রীহি কথার অর্থ হচ্ছে প্রচুর ধানের মালিক বা ধনী ব্যক্তি। ঠিক আছে, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লিখতে হবে। আমরা জানি সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন। ঠিক আছে, বর্ণের সঙ্গে বর্ণের মিলন। আর সমাস কি? সমাস হচ্ছে পদের সঙ্গে পদের মিলন। ঠিক আছে, পদের সঙ্গে পদের মিলন। পরের প্রশ্ন দেখো, বাক্য নির্মাণের শর্ত।
তিনটে শর্ত রয়েছে, যোগ্যতা, আসক্তি আর কি রয়েছে, আকাঙ্ক্ষা। ঠিক আছে, তিনটে শর্ত রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। বোঝা গেল? নেক্সট, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। আচ্ছা, কি বলেছে এটা? জটিল বাক্যে রূপান্তর করতে বলেছে। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে রূপান্তর করতে বলেছে। অমৃত যা জবাব দিয়েছে তাতে আমি বদলে গিয়েছি। এটা জটিল বাক্য, কারণ এখানে যা রয়েছে আর তাতে। বোঝা গেল? নেক্সট, সে কোনো উত্তর দিল না। এটাকে অন্তর্থক বাক্যে মানে হ্যাঁ সূচক বাক্যে রূপান্তর করতে হবে। তো আমি বলতে পারি যে সে নিরুত্তর রইল। ঠিক আছে। নেক্সট, কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। এটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো। এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে দেবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর 2-8 প্রশ্নের উত্তর তোমরা আমাকে দেবে। বহুবার করিয়েছি, প্রত্যেকটা সেটেই রয়েছে। নেক্সট, তথা কন্যা থাকে সর্বক্ষণ। এটাকে ভাববাচ্যে রূপান্তরিত করলে কি হবে? ভাববাচ্যে করতে হবে। তো এটা আমি লিখতে পারি যে তথা কন্যা, আচ্ছা ক্রিয়াপদটাকে আমি লাস্টে করে দিই, সর্বক্ষণ, সর্বক্ষণ থাকা হয়, থাকা হয়। ঠিক আছে, তথা কন্যা সর্বক্ষণ থাকা হয়। ক্লিয়ার? এটা হচ্ছে ভাব বাচ্যে পরিণত করলাম। পরে যে প্রশ্ন রয়েছে তির্যক বিভক্তি। বহুবার বললাম, যেটা একাধিক কারকে ব্যবহৃত হয় যে বিভক্তি, সেটাকে আমরা বলি তির্যক বিভক্তি, যেমন এতে। ঠিক আছে, চলো, এই ছিল তোমাদের টোটাল যে 89 যে পেজ, সেই পেজের এমসিকিউ প্লাস এসএ কিউ যেগুলো রয়েছে তার সম্পূর্ণ আলোচনা আজকে আমরা ভিডিওতে করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে পার্টগুলো রয়েছে সেগুলো মানে পরবর্তী যে মানে কি বলবো পেজগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যেই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইলাম সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো, এরকম ভিডিওর আপডেট পেতে চাইলে এবং সাজেশন বা আরো যে সমস্ত ভিডিও আসছে সেগুলোর আপডেট দ্রুত পেতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখতে হবে। চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।